বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী চক্র ৪ কোটি নতুন ভোটারের যে অধিকার কেড়ে নিয়েছে, তারুণ্যের সেই প্রথম ভোট হোক ধানের শীষের জন্য। তিনি বলেন, জনগণের ভোটে আগামীতে ক্ষমতায় অধিষ্ঠিত হলে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার পরিবেশের মানোন্নয়নে কাজ করে যাবে বিএনপি। শাহবাগের ছাত্রদলের সমাবেশে তারেক রহমান এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্টে আরও বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ছাত্রদের যোগ্য নেতৃত্বই পারবে আগামীর নতুন বাংলাদেশ গড়তে। দেশের প্রায় ১৩ কোটি ভোটারের মধ্যে গত ১.৫ দশকে ভোটার তালিকায় এ পর্যন্ত প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল শিক্ষার্থী যারা নতুন ভোটার, তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তিনি বলেন, বিএনপিকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে তথ্য প্রযুক্তির যুগে তাল মিলিয়ে চলতে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়ার মান উন্নয়ন করা হবে। কিছু কিছু ভাষা আমরা ইন্ট্রোডিউস করব, অর্থাৎ নিজের ভাষার পাশাপাশি একজন ছাত্র ছাত্রীকে আমরা চেষ্টা করব ইংরেজি সহ আরো 2টি ভাষা জ্ঞান তাকে দেবার জন্য। অনলাইনে অর্থ উপার্জন করতে ছাত্র সমাজকে সব ধরনের সহায়তা করা হবে বলেও উল্লেখ করেন তারেক রহমান। তরুণ প্রজন্মের প্রায় 10 লক্ষেরও বেশি ভাই বোন ফ্রিল্যান্সিং কিংবা আউটসোর্সিং এর মাধ্যমে শত কোটি বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে চাই। এই সুযোগে দেশে আন্তর্জাতিক মানের ক্ষুদ্র 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 অনেক এবং মাঝারি শিল্পের উৎপাদন বাড়িয়ে বিশ্ববিখ্যাত এই সকল ই-কমার্স প্ল্যাটফর্মে বাংলাদেশের তৈরি পণ্য সরবরাহ করতে চাই। তার মূল উদ্দেশ্য তোমাদের মতন সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা যে কোটি কোটি তরুণ যুবক রয়েছে, তাদের নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর খাবারের মান উন্নয়ন, স্কুল পর্যায়ে আইসিটি ও কারিকুলাম যুক্ত করা সহ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করা হবে বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ভারতে বসে নানান হুমকি দিচ্ছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। কোনোদিনও তাকে আর এদেশে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী শাহবাগে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ছাত্রদলের সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় ছাত্রদল ও বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে ও ট্রেনে করে ঢাকায় আসেন ছাত্রদলের নেতাকর্মীরা। আফজাল হোসেনের রিপোর্ট। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ছাত্রদলের ছাত্র সমাবেশ দুপুরে হওয়ার কথা থাকলেও সকাল থেকেই শাহবাগ চত্বরে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে বাস ও ব্যক্তিগত যানবাহনে ঢাকা পৌঁছান দলটির নেতাকর্মীরা। ভাড়া করা হয় কয়েক জোড়া ট্রেন। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতে বসে নানা হুমকি দিচ্ছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে তার লোকবল নিয়ে। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তার শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দেব না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাদের তালিকা করে তাদেরকে বিচার করার আহ্বান জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছাত্র সমাজের যে প্রধান দাবি ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করা, তালিকা প্রকাশ করা এবং বিচারের আওতায় নিয়ে আসা,
বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের বিচারের দাবিতে ছাত্রদল মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বারবার, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষকবৃন্দ রয়েছে, যারা দায়িত্বে রয়েছে, তারা এই ছাত্রলীগের সংসদে বিচার করার জন্য সামান্যতম আগ্রহ বোধ করেনি। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র নেতারা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। নতুন বাংলাদেশ বিনির্মাণে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি আয়োজিত এক সমাবেশে এই ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদের পতন হলেও ব্যবস্থার বিলোপ না হওয়ায় এই ইশতেহারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউপি সদস্য পর্যন্ত সব ক্ষেত্রে জনগণের কাছে সমান দায়বদ্ধতা রাখার প্রস্তাব করা হয়। এছাড়া জুলাই সনদে সাংবিধানিক স্বীকৃত দাবি করা হয় সমাবেশ থেকে। বিস্তারিত আবু সাইদ অপু রিপোর্টে। ২৪-এর ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের কাছে ছিল ৩৪ জুলাই। সেদিন শহীদ মিনারে দাঁড়িয়ে সরকার পতনের এক দফা ঘোষণা করেন ফ্যাসিবাদ বিরোধী শেখ হাসিনার বিরুদ্ধে ফুঁসে ওঠা ছাত্র জনতার প্রতিনিধিরা। ঠিক এক বছর পর সেখানে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের রূপরেখা ঘোষণা করলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আমার শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি, আহত যোদ্ধাদের রক্ত ঝরার বিচার চাইতে এসেছি। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে জুলাই সনদের প্রত্যেকটা কথা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। ২৪ দফা ইশতেহারে শুধু দলের জন্য নয়, রাজনীতি, অর্থনীতি, বেকারত্ব দূরীকরণ, পররাষ্ট্রনীতি সহ দেশে যাতে আর কোনো ফ্যাসিবাদী কায়েম না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্র সমাজে দীর্ঘদিনের জেগে বসা এই ফ্যাসিবাদী ব্যবস্থা সমূলে উৎপাদনে আপনাদের তীব্র আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব কাঁধে তুলে নিতে গত ২৮ ফেব্রুয়ারি আমরা আপনাদের ছাত্র শ্রমিক জনতা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছি। এ সময় তিনি আরো বলেন, 1/11-এর সময় থেকে আওয়ামী লীগের ফ্যাসিবাদী ভিত তৈরি হয়েছিল। এনসিপি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূর্ণ করতে বদ্ধপরিকর। 1/11-এর সময় থেকে আওয়ামী ফ্যাসিবাদের ভিত্তি তৈরি করা হয়েছিল। 15-16 বছর বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না, ভোটাধিকার ছিল না, গুম খুন নির্যাতন, মানবাধিকার হরণ হয়েছে, গণহত্যা হয়েছে। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলন 2024-এ শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে সন্ত্রাসী ফ্যাসিস্ট পুলিশ বাহিনী নির্মমভাবে গুলি চালিয়ে আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছিল। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। আমরা এই শহীদ বিপ্লবের অংশীজনদের সাথে আলোচনা ও স্বীকৃতি ছাড়া জুলাই ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করবে গণ অধিকার পরিষদ। দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি অভিযোগ করেন, কোনো একটি দলকে খুশি করতে ঘোষণাপত্র রচিত হলে তা হবে ৭১-এর ইতিহাসের মতো ২৪-এর ইতিহাসকে একপাক্ষিক ও কুক্ষিগত করা, যা জুলাই চেতনার পরিপন্থী। ইতিমধ্যে জুলাই ঘোষণাপত্রের তারিখ ও সময় নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এ বিষয়ে বিপ্লবের অংশীজনদের সাথে কোনো আলোচনা করেনি সরকার। বিপ্লবের অংশীজনদের সাথে আলোচনা ও স্বীকৃতি ছাড়া ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করবে গণ অধিকার পরিষদ। নির্বাচন কমিশন সামরিক পোশাক আর দলীয় পোশাকে আবৃত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক
নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। নাসির উদ্দিন বলেন, গত 15 বছরে মানুষের ভোট দিতে পারেনি, কিন্তু গণতান্ত্রিক ভোট দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে নির্বাচন কমিশন। তারা নিরপেক্ষতা হারাচ্ছে। মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনকে এনসিপি উন্মোচন করবে বলেও হুঁশিয়ারি দেন দলটির মুখ্য সমন্বয়ক। তিনি বলেন, ইসির বেশিরভাগ অংশ সামরিক পোশাক পরে আছে, বাকিটুকু দলীয় পোশাকে আবৃত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দল ছাড়া অন্য কেউ যদি ভোট নিতে আসে তাহলে সেখানে তারা সমস্যার সৃষ্টি করবে। এই পরিস্থিতির দিকে যাচ্ছে। ইলেকশন কমিশন এই পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। অর্থাৎ আমরা গত 15 বছরে ভোট মানুষ দিতে পারে নাই, আর এখন যদি কেউ ভোট নিতে যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সে প্রক্রিয়া তারা বাধাগ্রস্ত করছে, 1 নম্বর। 2 নম্বর হলো, আমরা যত দিন এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। গত 24 ঘন্টায় রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 21 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এছাড়া বসুন্ধরার এক কনভেনশনে সারা দেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ নিতে আসা ঘটনায় আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় 26 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তালিবুর রহমান। ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের 21 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই বসুন্ধরার ক্যাবি কনভেনশন সেন্টারে যে বিষয়টা ছিল সেটা তথ্য পাওয়ার পরে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। ঢাকা মহানগর ডিবি কর্তৃক 22 জন ছাড়াও দেশের বিভিন্ন জেলায় প্রত্যন্ত অঞ্চলে আরও 4 জন এই মামলায় গ্রেফতার আছে। আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। এবার রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের খবর। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রথম সাক্ষ্য দেন নারায়ণগঞ্জে আহত জুলাই যোদ্ধা খোকন চন্দ্র বর্মন। আন্দোলন দমাতে মানুষ হত্যায় জড়িতদের দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি কামনা করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এসএম আরিফের রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রোববার বেলা 11:30টায় এই মামলায় সূচনা বক্তব্য রাখে রাষ্ট্রপক্ষ, যা সরাসরি সম্প্রচার করা হয় রাষ্ট্রীয় টিভি চ্যানেল ও ট্রাইব্যুনালের ফেসবুক পেজে। এ সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এই বিচার অতীতের হিসাব মেটানো নয়, এটি বিচার ব্যবস্থার জন্য জনগণের আস্থা পুনঃস্থাপনের একটি প্রক্রিয়া। সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় এনে ট্রাইব্যুনাল প্রমাণ করতে পারে যে ন্যায় বিচার নিরপেক্ষ, দৃঢ় এবং অনিবার্য। রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের আগে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক আছেন তাদের যদি কোনো সমিতি করা হয়, সেই স্বৈরশাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ হাসিনা ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবেন। মানব সভ্যতার ইতিহাসে এই বিচার একটি মানদণ্ড হয়ে থাকবে। আমাদের কাছে যা সাক্ষী আছে, যা প্রমাণ আছে, আমরা আদালতের সামনে উপস্থাপন করব। আদালতকে বলেছি, ন্যায় বিচারের ধারণা মানে উভয় পক্ষই যাতে বুঝেন তাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়নি, এরকম একটি আন্তর্জাতিক মানের বিচার আমরা চেয়েছি। এদিন প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন নারায়ণগঞ্জে আহত জুলাই যোদ্ধা খোকন চন্দ্র বর্মন। জুলাইয়ে নির্বিচারে সাধারণ মানুষ হত্যায় জড়িতদের বিচার দাবি করেন তিনি। তবে এই সাক্ষ্য আসামিদের চিহ্নিত করতে যথেষ্ট নয় বলে মন্তব্য করেন আসামিপক্ষের আইনজীবী। এই সাক্ষীর এবং জবানবন্দির মধ্যে, আমি যে জেরা করেছি এবং জবানবন্দির মধ্যে আমার বক্তব্যের সঙ্গে ওনার জবানবন্দির সঙ্গে বেশ বৈপরীত্য আছে। মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সোমবারও সাক্ষ্য গ্রহণ চলবে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা।
24-এর 3 আগস্ট আন্দোলনকারীদের কাছে ছিল 34 জুলাই। এদিন নানা শ্রেণী পেশার আপামর জনসাধারণ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়। উদ্বেলিত ছাত্র জনতার প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত হয় ঢাকার আকাশ বাতাস। শহীদ মিনার থেকে ঘোষিত হয় সরকার পতনের এক দফা। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর চালানো হয় হামলা। এতে গাজীপুরে একজন নিহত, অসংখ্য ছাত্র জনতা আহত হয়। মিফতাক আলীর রিপোর্টে আরও বিস্তারিত। 2024-এ 3 আগস্ট সরকারের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয় শিক্ষার্থী সহ হাজারো জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজধানী সহ দেশের 33টি জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় সমন্বয়কারী নাহিদ ইসলাম ঘোষণা করেন যে তাদের সরকারের সাথে আলোচনার কোনো পরিকল্পনা নেই এবং শেখ হাসিনার পদত্যাগ ও সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন। হাসিনা আলোচনার প্রস্তাব দিলেও ছাত্ররা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। গাজীপুরের শ্রীপুরে পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে একজন নিহত হন। দুপুর 1:30টার দিকে কুমিল্লার রেসকোর্সে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর হামলা চালায় এবং শিক্ষার্থীদের উপর প্রকাশ্যে গুলি চালায়। এতে 10 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয় এবং মোট 30 জন আহত হয়। বগুড়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও শটগানের রাউন্ড নিক্ষেপ করে। নগরীর সাতমাথা, সার্কিট হাউস মোড়, রোমেনা আফাজ রোড, কালীবাড়ি মোড়, জেলখানা মোড় সহ বেশ কয়েকটি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সিলেটে পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের সংঘর্ষের ঘটনায় শতাধিক মানুষ আহত হয়। অন্তত 6 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হন এবং আরও 50 জন শিক্ষার্থী আহত হন। মিফতাক আলী, মাই টিভি। নৌবাহিনী ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার নৌবাহিনী সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়। পর্ষদের আওতায় নৌবাহিনীতে লেফটেন্যান্ট কমান্ডার থেকে কমান্ডার, কমান্ডার থেকে ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন থেকে কমোডোর এবং বিমান বাহিনীতে স্কোয়াড্রন লিডার থেকে উইং কমান্ডার, উইং কমান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেন এবং গ্রুপ ক্যাপ্টেন থেকে এয়ার কমোডোর পদে কর্মকর্তাদের পদোন্নতি কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নৌ ও বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস এবং শান্তিকালীন সময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, মানবিক সহায়তা ও জাতীয় প্রয়োজনে অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন। দুই 2025-26 কর বর্ষ থেকে সব স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আজ এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করে এনবিআর। আদেশে বলা হয়, করদাতাদের ওয়েবসাইটের মাধ্যমে রিটার্ন জমা দিতে হবে। তবে 4 শ্রেণীর করদাতা এতে ছাড় পাবেন। তারা হলেন 65 বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি। এই 4 শ্রেণীর করদাতারাও চাইলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া অনলাইনে রিটার্ন দাখিলে কারিগরি সমস্যা হলে করদাতাকে 31 অক্টোবর 2025-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারকে লিখিতভাবে যুক্তিসঙ্গত কারণ জানিয়ে আবেদন করতে হবে। যুদ্ধ বিমান ট্র্যাজেডির 12 দিন পর সীমিত পরিসরে খুলেছে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। সকাল 9টার দিকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর কিছু শিক্ষার্থী ও অভিভাবক ক্যাম্পাসে আসেন, কিন্তু নেই আগের সেই হৈহুল্লোড়, চারিদিকে নিস্তব্ধতা। এদিকে ক্যাম্পাস খুলেও কোনো ক্লাস হয়নি। বেলা 11টার দিকে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয় প্রতিষ্ঠানটিতে। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। বিধ্বংসী যুদ্ধবিমানের আগুন নিভেছে প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু পোড়া গন্ধ এখনও রয়ে গেছে। 36 প্রাণ হারানোর শোকে 3 দফায় 12 দিন বন্ধ থাকার পর রোববার সীমিত পরিসরে খুলেছে মাইলস্টোন কলেজের উত্তরা ক্যাম্পাস। সকাল থেকে অনেক শিক্ষার্থী আসে স্কুল প্রাঙ্গণে। সেখানে নেই চিরচেনা কোলাহল, হৈহুল্লোড়। আমরা এটা শোক ভুলতে পারছি না। আমি এখনো রাতে ঘুমাতে পারছি না। এত ভয়ানক তো আমরা কখনো এক্সপেক্ট করি নাই। এতগুলা বাচ্চা মারা গেছে, চোখের সামনে থেকে দেখলাম বের হয়ে আসতেছে এইভাবে। আমি আসি না এই কলেজে, মোবাইলে যা দেখছি এরপর থেকে এখানে আসার মন মানসিকতা তৈরি হয় নাই। এটার জন্য আমার রাতে ঘুমও হয়নি।
এখন আমার ভালো লাগছে না, কারণ অনেকে তো মারা গেছে আর অনেকে এখনো হাসপাতালে ভর্তি। শোকের ছায়া দেখা গেছে শিক্ষকদের মাঝেও। স্কুলটির এক কোণে দাঁড়িয়ে নীরবে দেখছেন ধ্বংসস্তূপ। একটা শূন্যতা তো আছে এবং এই শূন্যতাটা কখনোই পূরণ হবার নয়। যদিও দুর্ঘটনায়, তবুও তো আমরা থেমে থাকতে পারি না। নিহত ও আহতদের জন্য শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। পরে পাঠদান কার্যক্রম নিয়ে গণমাধ্যমে কথা বলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তাহাদেরকে বেহেশত নসিব করুন। টিচাররা স্টুডেন্টদের সাথে কথা বলবে, কারণ কথা বলে কাউকে যদি মনে হয় যে সে একটু এখনও তার ঘোর কাটেনি বা আতঙ্কিত, তাকে আমরা তখন কাউন্সিলিংয়ে নিয়ে যাব। ক্লাসটা আসলে শুরু হবে মেইনলি মঙ্গলবার, আমাদের 5 তারিখের পরে 6 তারিখ থেকে। আসুন আমরা সবাই এদের জন্য দোয়া করি এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করে আমরা সকলেই তাদের জন্য দোয়া করি। শোককে শক্তিতে পরিণত করে আবারও স্কুলটিতে প্রাণ ফিরবে, ছোট শিক্ষার্থীরা কাটিয়ে উঠতে পারবে তাদের মানসিক ধকল, এমনটি প্রত্যাশা সবার। শিমুল খান, মাই টিভি, ঢাকা। যাব প্রবাসী সংবাদে। কুমিল্লা চান্দিনা উপজেলার 10 নম্বর গল্লাই প্রবাসী কল্যাণ পরিষদ বাহরাইনের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ জানান, বাংলাদেশ বিজনেস ফোরামের নিজস্ব হল রুমে শুক্রবার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় 10 নম্বর গল্লাই প্রবাসী কল্যাণ পরিষদ বাহরাইনের অভিষেক ও পরিচিতি সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীফুল ইসলাম এবং পরিচালনায় ছিলেন আখতারুজ্জামান সরকার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান। গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য রাখেন বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন। এছাড়াও বিজনেস ফোরাম এবং বাহরাইনস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ গল্লাই প্রবাসী কল্যাণ পরিষদের সকল নেতৃবৃন্দ ও উপদেষ্টাগণ সভায় অংশগ্রহণ করেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝির মালয়েশিয়া আগমনে সংবর্ধনা ও আলোচনা সভা করেছে কিরণ সমর্থক গোষ্ঠী মালয়েশিয়া শাখা। সংগঠনের সভাপতি ইমন হাসানের সভাপতিত্বে ও এনামুল হক সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নড়িয়া বেদরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ। প্রধান বক্তা ছিলেন তালহা মাহমুদ। বক্তব্য রাখেন কাজী সালাউদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম দোয়েল, ফরিদ আহমেদ রয়েল মাঝি, আবুল বাশার, সাইদুর রহমান বাবু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সুমন আহমেদ, জালাল উদ্দিন ভূঁইয়া, মিজানুর রহমান সুমন, হেলাল শিকদার, যুবনেতা জসিমউদ্দিন, নাসির ঢালি, সুমন হোসেন, হুমায়ুন মাল, সোহেল মাহমুদ, কাজী জিয়াউল হক, মাহফুজুর রহমান, আক্তার গাজী, আল ইমরান, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ শাহিন, তাজুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠানের শেষাংশে জুলাই গণ অভ্যুত্থানে ও উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করেন মাওলানা সাদ্দাম হোসেন। সৌদি আরবে বাংলাদেশি প্রবাসী বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা নতুন নতুন ব্যবসায়ী প্রতিষ্ঠান সৃষ্টির মধ্য দিয়ে বেকার শ্রমিকদের কর্মসংস্থান ও দেশে রেমিটেন্স বৃদ্ধি করে অর্থনৈতিক চালিকা শক্তি বাড়াতে ভূমিকা রাখছেন। এরই ধারাবাহিকতায় মক্কার আল হুসাইনিয়াতে বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ উসমান গনি ও সাইফুল ইসলাম সহ কয়েকজন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের উদ্যোগে শুভ উদ্বোধন হলো হোটেল তাজমহল রেস্টুরেন্ট। মক্কা থেকে মাই টিভির প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, বাংলাদেশি খাবারকে বিশ্ব দরবারে পরিচিত করতে দেশীয় পদ্ধতিতে প্রবাসীদের ও হজ উমরা পালনকারী হাজিদের সেবায় কম মূল্যে স্বাস্থ্যসম্মত নিরাপদ খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তাজমহল রেস্টুরেন্টে দোয়া ও মোনাজাত সহ ফ্রি খাবার বিতরণের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়। এ সময় রেস্টুরেন্টের পরিচালকরা জানান, খাবারের গুণগত মান ঠিক রেখে সুলভ মূল্যে প্রবাসী ও পবিত্র হজ উমরা পালনকারী হাজিদের সেবায় সর্বোচ্চ ছাড়ের সুযোগ রয়েছে। এছাড়া আরাবিয়ান, ইন্ডিয়ান, পাকিস্তানি, ইন্দোনেশিয়ান সহ সকল প্রকারের খাবারের সমাহারে তাজমহল রেস্টুরেন্ট ভূমিকা পালন করবে। এ সময় তাজমহল রেস্টুরেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ উসমান গনি, রয়া ট্রাভেল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নাসের খান চৌধুরী ও পরিচালক মোহাম্মদ নুরুল আমিন, তাহমিনা ম্যান পাওয়ার সার্ভিস এর ম্যানেজিং পার্টনার সাইফুল ইসলাম, বিশিষ্ট সংগঠক আনিসুর রহমান, শাহিনুর আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এটা হচ্ছে হোসাইনিয়া এরিয়া, মক্কা হোসাইনিয়া এরিয়া।
পিছনে যারা ফ্যামিলি নিয়ে আসবেন সুন্দরভাবে পরিবেশের ব্যবস্থা করা রয়েছে, ফ্যামিলি নিয়ে সময় কাটাতে পারবেন এবং এখানের যে প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশ সেটা আপনারা উপভোগ করতে পারবেন। জনগণের সেবা এবং ব্যবসা দুটোটা মিলে গেছে। আমাদের এখানে স্বল্প মূল্যে ভালো মানের খাবার ইনশাআল্লাহ আশা করি প্রবাসীরা এখানে পাবে। বাংলাদেশি হিসাবে আমাদের ওসমান ভাই এবং সাইফুল ভাই সহ যারা আছে আমরা এগিয়ে এসেছি এই মাতামের মাধ্যমে, এই রেস্টুরেন্টের মাধ্যমে বাংলাদেশি যে মেনু আছে এটাকে ইমপ্রুভ করার জন্য।